বৈদ্যপুর যাওয়ার দুটো রাস্তা রয়েছে বারাসাত থেকে। একটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ধরে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে তারপরে আমাদের বৈদ্যপুর যেতে হয়। আর একটা আছে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে কল্যাণী হয়ে আপনার ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে কালনা হয়ে ঢোকা যায়। তো চলুন আমরা কল্যাণী এক্সপ্রেসের রাস্তাটা নিলাম, কারণ এই রাস্তাটা মানে ফাস্টেস্ট রুট। ওই রোডটা হবে কিন্তু ওই রোডে কিছু কিছু ডাইভারশন আছে, আমি ওই জন্য এই রুটটাই নিলাম। তো চলুন আমি এখন সার্ভিস রোড থেকে একটা চায়ের দোকান থেকে খেয়ে এবার আমি উঠবো হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে। চলুন ওই গ্যাসের গাড়িটা ক্রস করে এগোতে হবে আমাদের। মোটামুটি আমাদের এখান থেকে এখন দেখাচ্ছে হচ্ছে 56 কিলোমিটার। 56 বারাসাত থেকে দেখাচ্ছিল দেখুন 75 সামথিং এরকম, এখান থেকে দেখাচ্ছে 56 কিলোমিটার। কারণ আমি 14 কিলোমিটার রাস্তা কল্যাণী এক্সপ্রেসে 14 কিলোমিটার রাস্তা আমি ক্রস করে চলে এসেছি বারাসাত থেকে। আর মথুরাপুর এখন আমি রয়েছি, মথুরাপুর ক্রস করে সোজা ডানকুনি বলবো না, কল্যাণী এক্সপ্রেসের সামনে টোল প্লাজা ক্রস করবো, ক্রস করে তারপর সোজা টানবো আমরা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে, তারপরে বাঁ সাইডে ঢুকবো। চলুন এখন এগোনো যাক। দুর্দান্ত রাস্তা, পুরো বিদেশের মতো রাস্তা, দু সাইডে গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ। আর আজকে ওয়েদার একটু ঠান্ডা আছে, একটু ঠান্ডা। গতকাল একটা ঝড় বৃষ্টি হয়েছে কলকাতায়, তাই সেই রেসে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় মোটামুটি হালকা একটু ঠান্ডা আছে। তো একটু সামান্য মেঘলা ওয়েদার আছে, রোদ্দুর তো এতটা নেই, নাকি গাড়ি চালাচ্ছি বলে বুঝতে পারছি না, হাওয়া আসছে বলে। চলুন স্পিড মিটার দিয়ে বাইকের স্পিড মাপছিল। এখানে পুলিশের ধরেছে গাড়ি, যাদের স্পিড লিমিট বেশি তাদের গাড়ি ধরছে। চলুন আমার গাড়িতে ধরলো না, আমি তো প্রথমে ভেবেছিলাম স্পিড লিমিটের জন্য গাড়ি হয়তো ধরবে, কারণ ওখানে স্পিড মিটার দিয়ে গাড়ি স্পিড মাপছিল। এখানে কল্যাণী এক্সপ্রেসে তো এখন খুব কড়াকড়ি হয়নি। এখানে এখন একটাই হয় যেখান থেকে গাড়ি, বড় গাড়ি, ছোট গাড়ি, সব ধরনের গাড়ি পাস করে। চলুন টোল গেট ক্রস করলাম কল্যাণী। যেতে গেলে আপনাকে এই বাঁ সাইডের রোডটা ধরতে হবে, এখন থেকে আর ডান দিকে কল্যাণী হয়ে ডান দিকে যেতে হবে না, বাঁ সাইডের রোডটা ধরলে সোজা গিয়ে বড় জায়গাগুলোর দিকে উঠবে আপনি। এই রোডটা এইটা চালু হয়ে গেছে, হ্যাঁ। আর দেখুন আমরা নিচে দিকে নেবো, কাস্টাপাড়া হয়ে আমরা সোজা বেরোবো হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। এই জায়গাটা দেখে রাখুন, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। ওই দেখুন এই রোডটা, এই ওপরের ব্রিজটা এদিক দিয়ে ঘুরে গিয়ে পুরো বড় জায়গাগুলোকে কানেক্ট করছে কল্যাণী এক্সপ্রেসে। দারুণ করে, কারো যদি বড় জায়গাগুলোতে সোজা এয়ারপোর্ট যেতে হয় তাহলে এই রোডটা ধরে সোজা এয়ারপোর্ট দিকে যেতে পারে টানা, আর ওইদিকে অতটা ঘুরতেও হবে না। আর দারুণ করে এই সেতুটা, আমি যদি বড় জায়গাগুলো দিয়ে কোনোদিন যাই তাহলে ওই সেতুটা ধরবো একবার। দারুণ লাগে, দারুণ দারুণ, দুর্দান্ত দুর্দান্ত, অনেক জায়গা। ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। পুরোনো টোলটা আছে নাকি, বাইকের নেয় না, যদিও 4 চাকার নাই, তবুও বন্ধ করে দেওয়া, অবৈধ টোল বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। এই ব্রিজটা চালু হয়ে গেলে তখন ঈশ্বরগুপ্ত সেতু ধরতে হবে না, এটাতে ডাইরেক্ট ঢুকতে পারবো আমরা মগরা, ঝিরাট, মানে ওই গঙ্গাটা পার করতে পারবো। এখন আমার ওই গঙ্গা পার করতে গেলে ঈশ্বরগুপ্ত সেতু ধরতে হবে, কারণ এটাই এখন অপশান। এটা বহু বছর ধরে এই ব্রিজটার কাজ চলছে, শেষের মুখে প্রায়। এটা কমপ্লিট হয়ে গেলে খুব ভালোই হবে। না, এখন আর এখান থেকে অবৈধ টোল নেওয়া হচ্ছে না। টোলের যে ব্যাপারটা ছিল সে টোলটা নেওয়া হচ্ছে না এখন আর। রাস্তাটাও ভালো হয়ে গেছে অনেকটা ঈশ্বরগুপ্ত সেতুর। আগে ওই জায়গাটা পিচ করা ছিল না অতটা, তবে এই ব্রিজটা চালু হলে দুর্দান্ত হবে। নতুন ব্রিজ হচ্ছে এটা, ব্রিজটার নাম কি আমি ঠিক বলতে পারবো না। ব্রিজটা চালু হলে হবে। আর গঙ্গাতে ভাটা রয়েছে এখন, সেরকমভাবে নেই। আমি তবে এখানটা একটু দাঁড়াবো,
দাঁড়িয়ে নিয়ে তারপরে ঠিক করবো কোন দিকটা যাবো না যাবো, আমার ডেস্টিনেশন কোন দিকে যাবে, কোন রাস্তাটা ধরতে হবে। চলুন এগোনো যাক। এই জায়গাটা বরাবরই একটু ভাঙাচোরা। আগেও এসেছি, 1 বছর আগে পুজোর সময় এসেছি, তখনও সেম ছিল। এখানটা দাঁড়িয়ে একটু ডেস্টিনেশনটা ঠিক করিনি কোন দিক দিয়ে যাবো, তারপরে দেখা যাক কোথায় দাঁড়ানো যাক। যা গিয়ে ডান দিকে একটা ক্রসিং আছে, ক্রসটা আমরাও ঢুকবো। তবে এই ক্রসিংটাই দেখাচ্ছে, এই ডান দিক দিয়ে ঢুকতে হবে, ডান দিকে যেতে হবে আমাকে। একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়ানো যাক একটু। দাঁড়াবো 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 আর দাঁড়ানো হচ্ছে না। একটা ভালো জায়গা সিলেকশন করতে গিয়ে কত ভালো জায়গা ফেলে চলে আসছি। রাজবাড়ি বাঁ দিকে যেতে হবে, ইন্টেশন রাজবাড়ি ক্রস করে চলে এলাম, মানে রাস্তাটা ক্রস করে চলে এলাম। এবার সোজা এগোবো, আমার গন্তব্য হচ্ছে বৈদ্যপুর পীরতলা। দেখুন রাস্তার কাঠটা কি সুন্দর, পীরতলা, কারণ এখানে একটা পীর বাবার দরগা আছে। হ্যাঁ, এটা যে মধুপুর পীরতলা, পীর বাবার দরগা। জায়গাটা খুব সাজানো কিন্তু দুর্দান্ত। হজরত রাজশাহী। কোথায় দাঁড়াতে হয় সেন্সই নেই, কোথায় দাঁড়াতে হয় নন সেন্স একদম। ছাগলের সাথে খেলছে, পাগল কুকুর ছাগলের সাথে খেলছে। ভালো, ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালোই হয়। পশু পাখি যদি নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতে পারে না, তাহলে খুব ভালোই হয়। মানুষের থেকে ভালো। বেইমানির জায়গা কোনো নেই ওদের কাছে। মানুষ কত রকম বিচার করে, বুদ্ধি দেয়, কত ভাবনা চিন্তা করে। মানুষের হাত পা মাথা আছে, তো আপনি আপনার তরফ থেকে ভালোবাসলেও উল্টো দিকের যে থাকবে, যাকে ভালোবাসবেন, সে কিন্তু মাথা লাগাবে। কিন্তু কুকুর বা পশু পাখির ক্ষেত্রে দেখুন, আপনি মাথা লাগাবেন ওকে ভালোবাসার জন্য, ও কিন্তু মাথা লাগাবে না। ও আর নিঃস্বার্থ, ও কোনো কিছু দেখায় না। আরে ভাই, তুই আমাকে খাবার দিয়েছিস, তোকে যারা কাউকে ভালোবাসি না, দুটো মা তাও তোকেই ভালোবাসি। ব্যাপারটা এরকম। চলো, রেলওয়ে ক্রসিংটা ক্রস করে তো ভালো ভালো জায়গা। রাস্তা শেষ নেই, একটা রাস্তা থেকে অন্য একটা রাস্তায় যাবে, সেটা আরও সুন্দর, তার থেকে অন্য একটা রাস্তায় যাবে আরও সুন্দর। চলো এইখানটায় দাঁড়ানো যাক, অনেক। চলো এইখানটায় দাঁড়ানো যাক। আজকে কল্যাণীতে আমার একটা কাজ ছিল, তা সেই কাজটা মিটিয়ে আমি বৈদ্যপুর বলে একটা হেরিটেজ জায়গা আছে, যেখানে হচ্ছে নন্দী রাজবাড়ি বলে একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে যাব। তা আপাতত এই জায়গাটা দাঁড়িয়েছি, একটু বিশ্রাম নিলাম। অনেকক্ষণ ধরে রাইড করে এসেছি। চলুন আর বাকিটা মোটর ব্লগ সেটা করে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, যে সুযোগ সুবিধা পেলেই ঘোরার চেষ্টা করুন, কারণ কাজের প্রেশার আপনাকে ঘুরতে আপনাকে দেবে না। আর কাজের মধ্যে থেকেই আপনাকে সুযোগ খুঁজে নিতে হবে যে কীভাবে ঘোরা যায়, বেরোনো যায়। চলুন এখন দাঁড়ালাম এইখানটায়, এই জায়গাটা দেখে দিই। এই যে আমার ভাস্কর রয়েছে দাঁড়িয়ে, আর আমি এখানে দাঁড়াচ্ছি। এখানটায় বেশিক্ষণ না, 15-20 মিনিট দাঁড়াবো, তারপরে আবার এগোবো নিজের গন্তব্যে। চলুন বৈদ্যপুর গিয়ে দেখাচ্ছি বৈদ্যপুরে কী হেরিটেজ আছে, সেখানে কী হেরিটেজ জিনিস আছে সেগুলো দেখাবো। ঐতিহাসিক জায়গা প্রচণ্ড। চলুন যাওয়া যাক। দারুণ রাস্তা, দারুণ দারুণ রোড, দারুণ রোড। যদিও সিঙ্গেলে হলেও রোড কিন্তু দারুণ ফাঁকা। 12 কিলোমিটার। এখান থেকে আগে গিয়ে একটা ডান দিকে মোড় পড়বে, সেখান থেকে ডান দিকে ঘুরে মূলগ্রাম, তারপরে জামনা হয়ে আমরা এগোবো হচ্ছে বৈদ্যপুরের দিকে। আর রাস্তাটা স্লিপ বুঝতে এত সুন্দর। দেখুন একটা মন্দির মতন, ছোট্ট মতন বাড়ি মতন করা, জানে না এটা কি, শুধু মন্দির নাকি বাড়িও, যা যে থাকে সে শান্তির জায়গায় থাকে। চলুন এই রোড দিয়ে ঢুকে মূলগ্রাম আর জামনা হয়ে তারপরে আমাকে ঢুকতে হবে হচ্ছে বৈদ্যপুর। একটু কনজেস্টেড এরিয়া এটা, এই জায়গাটা একটু কনজেস্টেড, এইটাই দেখাচ্ছিল। সরু ব্রিজ, এটা কোনো একটা খাল কিছু হবে, এটা দারুণ দারুণ লাগছে তো বেশ খালটা। চলুন এক্সপ্লোর করতে করতে এমন এমন জায়গায় এক্সপ্লোর হয়ে যায় মাঝে মাঝে, চিন্তা ভাবনার বাইরে থাকে যে সত্যি তো এই জায়গাটা এত সুন্দর, ভাবিনি কোনোদিন গ্রামের ভেতরে, ওয়েস্ট বেঙ্গলের গ্রামের ভেতরে এত সুন্দর জায়গা থাকতে পারে। আসলে যে জিনিসটা দেখে ফেলেছে না, সেই জিনিসের সৌন্দর্য, না দেখা জিনিসের সৌন্দর্য মনে হবে অনেক বেশি। সত্যি তো এত সুন্দর। দেখুন মাটির ঢিল পুরো পাহাড়ের মতন হয়ে রয়েছে।
ফাঁকা রাস্তা আর দুর্দান্ত স্নিক বিউটি, ও দুর্দান্ত দুর্দান্ত, মাথা খারাপ। চলুন এগোনো যাক। সাইডে দু সাইডে মাঠ আর মধ্যিখানে দেখুন এই রাস্তাটা কি সুন্দর। তবে আমাকে সোজা যেতে হবে। এখানে একটা রাস্তা, এর ভেতরে গিয়ে আড্ডা ফাড্ডা মারে অনেকে, দেখছি তো দাঁড়িয়ে রয়েছে। দুর্দান্ত রাস্তা, মাটির রাস্তা হবে হয়তো এটা। আর দেখুন দু সাইডে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ। সিম্পল লেন হলেও ফাঁকা আর রাস্তাটা ভালো। বাহ বাহ বাহ, ঠান্ডা তো বেশ জায়গাটা, বেশ। চলুন একটু আখের রস খাওয়া যাক, তারপরে এগোবো। আগে একটু আখের রস খেয়ে হবে। আখের রস খাই, প্রচণ্ড গরম লেগে গেছে। আখের রস খেয়ে তারপরে আবার বাকি জার্নি করবো। তাদের কাছে আখের রস নিলাম। এই আখের রসের এটার দাম 30 টাকা, আর একটা 3 টাকার গ্লাসে আছে। বড় গ্লাসে নিলাম, এই কেমন। ভালো। লেবু দিয়েছো নাকি? দারুণ লাগবে। ও বড় বডি দিয়ে হচ্ছে গাড়ি চালাতে হবে। একটা বড়টাকে নিচে দাঁড়িয়ে বাইক চালানোর সময় জল, কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে জল অথবা এরকম ধরনের এগুলো ভালো লাগবে। কোল্ড ড্রিঙ্কস খাবে না, প্রচণ্ড সুগার থাকে। যদি মিষ্টি খেতে খুবই ইচ্ছা হয় তাহলে আখের রস, না হলে প্লেন জল, ওয়ারেস এগুলো খাবে। ঠিক আছে, খাই, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ লাগে, টেস্টটা খুব সুন্দর। এর মধ্যে একটা 20 টাকার দাও। টাকার পোষালো না, দুটো 2 গ্লাস। দাদাকে বললাম 50 টাকা দিয়ে, দাদা বললাম 60 টাকা করে দিই। মানে সত্যি ব্যবসাও করে নিচ্ছে। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, ভালো ভালো, রসটা খুব ভালো। দুর্দান্ত রাস্তা, স্নিক বিউটি বলা। দুই সাইডে ধান ক্ষেত আর মধ্যিখান দিয়ে বুক চিরে সমান সমান্তরাল রাস্তা, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত। গাড়ি ঘোড়ার চাপ নেই, কররব নেই, শহরতলি থেকে দূরে। কিন্তু টোটো একটু সমস্যা আছে, টোটোর ঝামেলা রয়েছে। এই দেখুন বাসগুলো এবার টার্ন নিচ্ছে, তার মধ্যে টোটোগুলো যদি ক্রস করে বা পাস না দেয়, প্রচণ্ড সমস্যা। মিনিমাম 60 অ্যাভারেজ ধরলেই হবে। ডান দিকে দেখুন, আমার মনে হচ্ছে এটা আরএমসি, রেডিমিক্স কংক্রিট বানানো হয় এখানে। হ্যাঁ, আরএমসি হবে এটা, এটা কংক্রিট তৈরি হয়। এই দেখুন ঐতিহাসিক পুরনো মন্দির দেখা যাচ্ছে। এগুলো বললাম না, এটা ঐতিহাসিক জায়গা। এখানে মন্দির প্রচুর মন্দির রয়েছে এখানে। একটা হিস্টোরিক্যাল প্লেস, সেটা আমি এখন ঢুকতে ঢুকতে ফিল করতে পারছি। চলুন যাওয়া যাক। দেখুন ঢুকতে ঢুকতে একটা হিস্টোরিক্যাল প্লেস আমি দেখাচ্ছি। এই যে আগেকার দিনের টেরাকোটার মন্দির, এটা দুর্দান্ত টেরাকোটার মন্দির। এটা পরে আমি এক্সপ্লোর করছি, আগে বৈদ্যপুর এর দিকে যাওয়া যাক। চলুন, এই একটা মন্দির আছে, এটা সংস্কার করা হয়েছে মনে হয়, রথযাত্রা হয় এখানে। এই যে বৈদ্যপুর রাজবাড়ির অংশ এটা। একটু বাইরে থেকে দেখিয়ে নিই আগে। এটাকে নন্দী বাড়ির পুজো বাড়ি বলে, বৈদ্যপুরের পুজো বাড়ি বলা হয় এটাকে। এবং পুজো বাড়িতে ঢুকি, পুরনো সেই খিড়কি দরজা কাঠের।
এই হচ্ছে সে দুর্গা দালান, দুর্দান্ত সব। এখানে সব 12 থেকে 14খানা ঘর রয়েছে। এই হচ্ছে পুরনো দুর্গা দালান। এখানে বাৎসরিক দুর্গা পুজো থেকে শুরু করে অন্যান্য পুজো হয়। হাই, আমি এখন বৈদ্যপুরের পুজো বাড়িতে রয়েছি। এই হচ্ছে পুজো বাড়ির প্রাঙ্গণ। আমার পেছন দিকটা পুরো ঘুরে দেখায়, এটা হচ্ছে পুজো বাড়ির প্রাঙ্গণ। আর আমার পেছন দিকে রয়েছে দুর্গা দালান, যেখানে বছরে দুর্গাপুরের সময় ধুমধাম করে দুর্গাপুজো হয়। এখন একটু কাজগুলো একটু ঘুরে দেখায়, ভালো করে বুঝতে পারবেন। এরকম দালান করা, প্রত্যেকটা জায়গায় যেন ইতিহাস ফুটে ফুটে রয়েছে। আর বুঝতেই পাচ্ছেন এখানে কেমন বনজি বাড়ির পুজো হয়, দুর্দান্ত। মায়ের কাঠামো রয়েছে এখনো ভেতরে, কিন্তু আমি যেখানে বসে রয়েছি সেটা হচ্ছে নন্দীবাড়ির দুর্গা দালান। মানে এখানে হচ্ছে পুজো বাড়ি বলা হয় এটাকে। আনুমানিক প্রায় 200 বছর আগে এই নন্দীবাড়ি স্থাপন করা হয়। এখানে ইতিহাস জানতে গেলে আপনাকে একটু উইকিপিডিয়া খুঁজতে হবে। আর নন্দীবাড়ি স্থাপনের মধ্যে অনেকটা জায়গায় রয়েছে, তার মধ্যে পুজো দালানটা হচ্ছে মেন, কারণ এইটা হচ্ছে ব্যবহার করা হয় প্রত্যেক বছর পুজোর সময়। আর সাজানো রয়েছে ঠিক, আমি একটু ঘুরিয়ে আর তাও একবার দেখাই। বৈদ্যপুর রথতলায় আষাঢ় মাসে একটা রথ উৎসব হয়। সেই রথ উৎসবের যে দড়িতে যায় সেটা হচ্ছে এই নন্দীবাড়ি থেকেই যায়। এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে নন্দীবাড়ির শিব মন্দির। এই জায়গাটা আমি ওনাদের বাড়ির লোকের কাছে পারমিশন নিয়েই খুললাম। দেখুন এই একটা এই শিকলটা খুলতে গিয়ে আমার একটা নস্টালজিয়া ফিলিংস আসছে, একটা পুরনো সেই দরজা। আর ঢুকে দেখি, চলুন ঢুকে এই ডান দিকে ভোলে বাবা। এই দেখুন এটা প্রায় 350 বছরেরও পুরনো শিবলিঙ্গ। আর এখানকার কারুকার্যগুলো দেখুন। যাই হোক, এখানে যে বাড়ির লোক আছে যিনি আমাকে বললেন যে এই যে টেরাকোটার কাজগুলো, এগুলো অসাধারণ। আর এইগুলো আশেপাশে আরও অনেকগুলো টেরাকোটার মন্দির আছে, যেগুলোর কোনোটা কাজের সঙ্গে কোনোটার মিলে, এক এক সময় এক একটা বানানো, এক একটা শিল্পীর দ্বারা। দুর্দান্ত টেরাকোটার কাজ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 350 বছরের পুরনো শিবলিঙ্গ আমি দেখছি, এটা সবচেয়ে বড় পুরনো ব্যাপার। আর নন্দীবাড়িতে এলে নন্দীবাড়ির লোকের কাছে পারমিশন নিয়ে অবশ্যই শিব মন্দিরটা দেখবেন। এটা হচ্ছে মার বাড়ি রাজরাজেশ্বরী মন্দির থেকে বেরোলাম। এই বেরোনোর পরে এই উল্টো দিকে যে আপনি এটা দেখছেন না, হ্যাঁ, এটা হচ্ছে নহবত ঘর বলে। নহবত মানে সানাই বাদক যারা হতো তারা হচ্ছে এর ওপর বসে নহবত বাজাতো পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে। আর এইটা হচ্ছে নন্দীবাড়ি প্রপার্টির মধ্যে পড়ে পুরনো পুকুর, যেটা এখন আর জল নেই, জল শুকিয়ে গেছে, কালের পরে জল শুকিয়ে গেছে। আর এইসব চত্বরগুলো যা দেখছেন সবগুলো নন্দীবাড়ি প্রপার্টির মধ্যেই পড়ে। এইসব জোড়া মন্দির থেকে শুরু করে এই পাশে রাজরাজেশ্বরী মন্দির থেকে শুরু করে এই পাশের বাড়ি, আর এই দিকের এই নহবত ঘর, এই ওপরে নহবত ঘর রয়েছে, এই নহবত ঘরের নিচের এই পুকুর পর্যন্ত এগুলো সব নন্দীবাড়ি প্রপার্টির মধ্যে পড়ে। আমি একটু পেছনে ব্যাকে গিয়ে দেখাই নন্দীবাড়ি প্রপার্টির মধ্যে নহবত ঘরটা। এখানে একটা সময় ছানায় নিয়ে বিরাট হতো। এইগুলো প্রায় 300 বছর 350 বছরের পুরো। আচ্ছা, উপরে তোলা রয়েছে এই পালকিটা, এই যে এটা পালকি। এই পালকিটা কখন নামানো হয়? এটা ওই দোলের সময় পালকি নামানো হয়, তাই তো? আর এই কাঠামোটা কিসের? এটা কালী ঠাকুর। এই প্রত্যেকবার কি একই কাঠামোতে পুজো হয় আপনার? আর আপনাদের ওইটাও কি আগে? কত বছর ধরে রয়েছে কাঠামো? এটা তো বয়স প্রায় 300-350 বছর। এই কাঠামোটার বয়স? না, এটা তো পুরনো হয়ে গেছিল, আমার নতুন। আচ্ছা, এই তো বছর দিয়ে মানে পুজো হচ্ছে 300-350 বছর। হ্যাঁ,
মানে আপনাদের এইটা তাহলে 350 বছর এটার বয়স হচ্ছে 350 বছর। 350 বছর তখন থেকে পুজোটা হয়, তাই তো? মানে আপনাদের এই কাঠামো ওই পুজোর এই পুজো 350 বছর ধরেই চলছে। প্রায় চলছে। বাবা এটা বড় পুজোর সময় তো নিশ্চয়ই ভিড় হয় তাহলে অনেক। ওরে বাবা, প্রচুর ভিড়। তাহলে এইগুলো কি ছিল? এইগুলো আগে এগুলো সব মন্দির ছিল, আগে ছিল পুরনো। পুরনো হয়ে গেছে, সংস্কার করা হয়নি ঠিক এবং মতো। যখন এখানে পুজো হয় তখন এটা হচ্ছে বোধন ঘর। এইটা বোধন ঘর। এইটা 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 এই চাবি দেওয়া আছে, যাবো একটু? একটু নিচে চলে যান। এটা হচ্ছে বোধন ঘর। এখান থেকে ঠাকুর বোধন হয়ে তারপরে ওই মুম্বাই ভেতরে যায়। ওইখানে চলে যায়। আচ্ছা, বোধন ঘর। এটা চিলাকোটার মতন তো লাগবে। এখানে ঢোকা যায় না, তাহলে? মানে ঢোকে? ওখানে ঠাকুর বসানো থাকে। ও আচ্ছা, এখান থেকে ঠাকুর বসানো থাকে। এইটা হচ্ছে বোধন ঘর, সরি এইটা বোধন ঘর। এখান থেকে ঠাকুর বোধন হওয়ার পর তারপরে মা হচ্ছে যায় হচ্ছে আমাদের এই দুর্গা দালানে। দারুণ দারুণ, এরকম পুরনো। আমাকে যে আপনি এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখালেন এটার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দুর্দান্ত। এই হচ্ছে বোধন ঘর। এই বোধন ঘর থেকে তারপরে ঠাকুর যায় হচ্ছে আমাদের ওই দালানের দিকে। এ দেখুন প্রাচীন জায়গা তো, কত সুরঙ্গ ফুরঙ্গ রয়েছে অনেক ধরনের। এসব এক্সপ্লোর করতে গেলে অনেক সময় নিয়ে আসতে হবে হাতে। সুরঙ্গ এটা। আর একটা আছে এখানে ভেতরে মহাবেদ। হ্যাঁ, আমরা সাধারণত আমাদের যখন কোনো অনুষ্ঠান বা কিছু হয়, যখন আমরা সেই সময় অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া বা কোনো অনুষ্ঠানের সময় আমরা যখন ব্যাংকয়েট হল ভাড়া করি না, হ্যাঁ, যেখানে বসে আর হয়, সেই তখনকার দিনে এইটা ছিল হচ্ছে এই নন্দীবাড়ির ব্যাংকয়েট হল। আমি একটু ঘুরে দেখাই। ব্যাংকয়েট হল মানে ওই অনুষ্ঠান বাড়ি যেটাকে বলে, অনুষ্ঠান বাড়ি। এখানকার হচ্ছে এই বাড়ির সমস্ত অনুষ্ঠান এই হলেই হতো। এইটাও প্রায় 350 বছর পুরনো না হলে কম করে 200 বছরের পুরনো। পরে এগুলোকে ইনোগ্রেশন করা হয়েছে, ফ্যান ফ্যান লাগানো হয়েছে, কিন্তু এই জায়গাটায় মেনলি অনুষ্ঠান হতো। মানে পরিষ্কার কথায় আমাদের ভাষায় যেটাকে ব্যাংকয়েট হল বলা হয়, অনুষ্ঠান বাড়ি, সেই জায়গাটা হচ্ছে এইটা। এটাও প্রায় 300-350 বছর পুরনো না হলে তার থেকে একটু কম হলেও, কিন্তু সমসাময়িক ওই সময়ের থেকে। পরে ইনোগ্রেশন এগুলো করা হয়েছে। নন্দীবাড়ি এই জায়গাটা যে ব্যাংকয়েট হলটা আমি বললাম, যেটা মানে আমাদের ভাষায় যেটা ব্যাংকয়েট হল, মানে পুরনো হচ্ছে কাজের জায়গা, যেটা ওই পরিবারের সমস্ত রকম অনুষ্ঠান হতো, এই জায়গাটার নাম হচ্ছে নন্দীবাড়ির রাজভবন। হ্যাঁ, এই রাজভবনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা অনেকটা বিস্তীর্ণ, এখনও কিছু কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। আর যিনি আমাকে বলছেন সেই সবসময় ক্যামেরা থেকে দূরে দূরে পালাচ্ছেন, উনি সামনে আসতে চাইছেন না, ঠিক আছে। যাই হোক, ওনাকে আমি ডিস্টার্ব করবো। উনি আমাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলো অনেক বড় ব্যাপার। এটা হচ্ছে রাজভবন। আসবেন, এই জায়গাটাও দেখবেন, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আমাকে বলেছিলেন যে ভেতরের টেরাকোটা কাজ আর বাইরের টেরাকোটা কাজ প্রত্যেকটা সম্পূর্ণ আলাদা। সত্যি আমি নিজের চোখে দেখে তাই বুঝতে পারছি যে এরা এক এক সময় এক একটা শিল্পী বানিয়েছে এক এক সময় এই টেরাকোটার কাজগুলো। এটা একটা শিব মন্দির, এটাও প্রায় আনুমানিক ওরকম 300-350 বছরের পুরনো হবে। আমরা যে এগোচ্ছি যে এই রাস্তা দিয়ে, এইটা হচ্ছে বাঁ সাইড আমার যেটা রয়েছে, এটা হচ্ছে কাছারি বাড়ি। হ্যাঁ, এই যে কাছারি বাড়ির বাইরের বিল্ডিংটা দেখি, দেখাই আমি আগে কাছারি বাড়ির বাইরের বিল্ডিংটা। এটা হচ্ছে কাছারি বাড়ি। চলুন কাছারি বাড়ির ভেতর দিকে একটু ঢোকা যাক। দেখুন পুরনো নস্টালজিয়া ফিলিংস, একটা অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে কাছারি বাড়ি। এগুলো সব নন্দী বাড়ির প্রপার্টির মধ্যেই পড়ে, তাই তো? এই যে সামনে যে বাড়ি দেখছেন, এগুলো কিছু বাড়িতে শরিকই থাকে। এই দেখুন, এটা হচ্ছে কাছারি বাড়ি। এটা হচ্ছে কাছারি বাড়ি, নন্দী বাড়ি। কারণ একটা নস্টালজিক ফিলিংস আছে কিন্তু দালানগুলোতে। কাছারি বাড়ির একটা ফিলিংস রয়েছে, একটা ভৌতিক ফিলিংস আছে যদিও। হ্যাঁ, দারুণ দারুণ। সেগুলো দেখছি একটা শিহরণ মতন জাগছে গায়ে। দেখুন কাছারি বাড়ি, এইটা হচ্ছে দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। উনি আমাকে ঘুরিয়ে সব দেখাচ্ছে, দুর্দান্ত। এরকম দুর্দান্ত জায়গা। আমি বললাম না, কোথাও না কোথাও গেলে এদের একজন কাউকে না কাউকে পাওয়া যাবে। দেখুন কি ব্যাপার তোদের, এই দেখুন ছোটো ছোটো পাবি। আর এই দেখুন এই জায়গাটা শুটিং হয়, এখানে সব শুটিং হয়, তাই না? যেসব ঘরগুলোতে যাওয়া যায় না, বন্ধ রয়েছে, শুটিং পারপাসে খোলা হয়, তাই তো? বাহ, দারুণ। এটা হচ্ছে কাছারি বাড়ির ভেতরে অনেকটা ভূতের ভবিষ্যৎ সিনেমার অনেক দত্তের সেই নস্টালজিয়ার জায়গাগুলো মনে পড়ে যাচ্ছে আমার। দারুণ দারুণ। এটা কাছারি বাড়ি, এখানে অনেক সিনেমার থেকে শুরু করে অ্যাড ফিল্মের শুটিংও হয় এখানে। দারুণ দুর্দান্ত। এটা কাছারি বাড়ি চত্বর। আগের যেটা দেখালাম ওটাও কাছারি বাড়ি, এটাও কাছারি বাড়ির একটা পার্ট। দুর্দান্ত।
বাহ, এবার আপনি যেরকম ভাবে তুলবেন বলবেন বলুন, এই যে এটা ইয়ে বললাম। হ্যাঁ বাহ, এই যে পুরোনো বাড়ি, যে কাছারি বাড়ি, সেই কাছারি বাড়ির ছাদ, মোটামুটি ছাদটা ভালো করে এক্সপ্লোর করে দেখায় সেগুলো। বিরাট বড় প্রপার্টি এটা। হ্যাঁ, সচরাচর সবাই আসতে পারে না, ভাগ্যক্রমে আমার এনার বাড়ির এখান থেকে চলে যায়। এখানে চত্বর আমাকে যেতে হবে, বারণ করেছে ছাদের ওই সাইডে, তবে এই চত্বরটা ভাঙা আছে। এই যে ওপর থেকে আমি যেটা দেখিয়েছিলাম, সেটা নিচের থেকে যেটা দেখিয়েছিলাম সেটা আমি একটু ছাদের ওপর থেকে দেখাই। এই দেখুন, ওইটা হচ্ছে সেই ভবন, ব্যাংকট হল যেটাকে বললাম। এই দেখুন, এই সেই পুরনো পুকুরটা, আর রয়েছে ওইটা হচ্ছে সেই রাজরাজেশ্বরী মন্দির, আর ওইটা হচ্ছে সেই নবদ ঘর যেখানে সানাই বাদ্য। আর এই সেই পুকুর যেটা এখন কালের দশায় জল নেই, সময় পরিবর্তন, বর্ষার সময় কিছুটা হলে হয়তো জল যাবে, কিন্তু বেশি দিন থাকে না। আর এই ছাদটায় উঠেছি, নস্টালজিক ব্যাপার একটা। আর উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কাছে, ওই বাড়ি থেকে যাওয়া যায়। राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 ঢোকার মুখে চতুস্তম্ভের একটি গেট রয়েছে, আমি গেট দিয়ে ঢুকলাম কাছারি ব্রিজ চত্বর। এখানে পায়রার বাসা প্রচুর পায়রার বাসা। এই দেখুন, দেখলে বুঝতে পারবেন যারা এখানে করে রেখে দিয়েছে, দেখতেই পারবেন। আর এগুলো সব পুরোনো দিনের দরজা, খিড়কি দরজা, তালা মারা, ঢোকা যায় না এখানে। এটাকে বৈঠকখানা বলে। বৈঠকখানা মানে যেখানে হিসাব নিকাশ রাখা হতো, ব্যবসা থেকে শুরু করে জমিদারির। বাড়িতে আমি যেরকম ধরনের দালাল দেখেছিলাম বড় পিলার, সেরকম বড় পিলার, 5টা পিলার দিয়ে, 5টার এপাশে 2টো, 7টা পিলার দিয়ে পিলারের ওপর অবস্থিত এই বড় দালান বাড়ি। এখন কালের অভাবে প্রায় ভগ্নপ্রায় না হলেও কিছুটা অনেকটা হয়েছে। পুরোনো দিনের সেই ব্রিটিশ আমলের এই কাস্টিং লোহা দিয়ে তৈরি গ্রিল এখনো বর্তমান। गोविंद राधे राधे যে দালান বাড়ি, এই বৈঠকখানা, আর থেকে উল্টো দিকে কাছারি বাড়ি, যার ছাদে উঠে আমি কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের। এটা হচ্ছে বাইরের অংশ কাছারি বাড়ি। गोविंद राधे দেখুন, এখনো পোস্ট বক্সটা এখনো দাঁড়িয়ে স্মৃতি বহন করে চলেছে। সেই পুরনো 350 বছর না হলেও কিছু অনেকটাই পুরনো কোনো সেই লেটার বক্সটা। যদিও নেম প্লেটের লেখা কিছু বোঝা যাচ্ছে না, নেম প্লেটটা যদিও রয়েছে, আমি একটু খুলে দেখি। আপাতত চিঠির বদলে একটা পাথর রয়েছে ভেতরে। এখান দিয়ে সেই পুরনো চিঠি ফেলা হতো লেটার বক্স, এখানকার লোকেরা। দারুণ দারুণ, তো নস্টালজিক ব্যাপার আছে, ফিল করতে পারছি। তা চলুন, এক্সপ্লোর তো করলাম কাছারি বাড়ি, উল্টো দিকে বৈঠকখানা, এইটা হচ্ছে কাছারি বাড়ি। হ্যাঁ, পেছন দিকে শিব মন্দির থেকে শুরু করে রাজরাজেশ্বরী মন্দির, সব কিছু। তো চলুন, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর এক্সপ্লোর করার আগে চেষ্টা করবেন যে বাড়ির লোককে যদি খুঁজে পান তাহলে অনেক ভালো, ওনারা হেল্প করবেন আপনাকে। আর যদি না খুঁজে পান তাহলে নিজে নিজে দেখতে হবে। তবে সাহস করে ছাদে বা কোনো জায়গায় উঠবেন না, কারণ অনেক পুরনো বাড়ি তো ভেঙে যাওয়ার চান্স থাকে। কারণ ওনারাই সবচেয়ে জানেন যে কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা ভাঙা। বাই চান্সে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তার দায়টা ওনাদের ওপরই আসবে। তা দয়া করে না জিজ্ঞেস করে বা না কিছু করে পুরনো বাড়িতে ওঠার চেষ্টা করবেন না। এটা আমি আপনাদের হাত জোর করে বলছি। যদি কিছু ঘোরার থাকে তাহলে চেষ্টা করে বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করতে, মানে খুঁজে বার করতে। আর যদি বাড়ির লোককে না পায় তাহলে বাইরে থেকে ভিডিও করবেন, চলে যাবেন। ছাদে ফাদে ওঠার একদম চেষ্টা করবেন। পুরনো বাড়ি কখন কি বিপদ হয়েছে কি বলার থাকে না। ভালো থাকবেন, খুশি থাকবেন, আর ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।